কুয়াশায় চলত তাঁবুত মৃত্যুর পিয়াসা হয়ে। প্রত্যেক 10 বছরেও আসত নতুন খোঁজের সাথে। চুলের সেই জট বাড়িকে আঁকড়ে ধরল, চিৎকার ঘুরে ফিরে প্রত্যেক শ্বাসে মিশে গেল। রাধা নিজেকে শেষ করে গ্রামকে বাঁচিয়ে নিল, কিন্তু হৃদয় স্পন্দনের সেই গাছ আবার কাউকে ডেকে নিল। শীতের মাঝরাত ছিল, আর গ্রামের রাস্তা গভীর কুয়াশায় ঢাকা ছিল। ওই কুয়াশার মধ্যে থেকেই একটা ছায়া দ্রুত কোথাও যাচ্ছে। ওটা রাধা ছিল। রাধা খুবই ঘাবড়ে ছিল, আর ওর মাথায় ঘাম ছিল, আর ও দ্রুত পায়ের সাথে লাগাতার এগিয়ে যাচ্ছিল। গ্রামের সব দরজা জানলা ভারী চেন আর তালা দিয়ে বন্ধ করা ছিল। কিছুক্ষণ পর রাধা গ্রামের একটা ঘরের সামনে পৌঁছালো। ও দরজায় টোকা দিল, আর ওটা তৎক্ষণাৎ খোলানোর চেষ্টা করলো। কাকি, দরজা খোলো, আমি রাধা, তাড়াতাড়ি করো। দরজা খুললো, আর সামনে রাধার কাকি সাবিত্রী দাঁড়িয়েছিল। রাধা তাড়াতাড়ি ভেতরে চলে গেল, আর সাবিত্রী তৎক্ষণাৎ দরজা বন্ধ করে দিল। ঘরের ভেতরে তেলের প্রদীপ জ্বলছিল, যার হালকা আলো পুরো ঘরে ছড়িয়ে পড়েছিল। ঘরের সব জানলা কাঠের বাঁশ দিয়ে আটকানো ছিল, যাতে বাইরে আলো না যায়। দেয়ালে লাল রং দিয়ে আলাদা আলাদা চিহ্ন করা ছিল। ঘরের মাঝে রাখা খাটে মীরা হাঁটুর মধ্যে মাথা ঝুঁকিয়ে কাঁদছিল। এইসব কি কাকি? পুরো গ্রাম শোকার্ত কেন আছে? লোকেরা নিজের বাড়িকে জেল কেন করে রেখেছে? তুই শহর থেকে এসেছিস, তুই জানিস না এখানে হাওয়া বদলে গেছে। গত 3 দিনে 3 জন লোক গায়েব হয়েছে, আর যাকে পাওয়া যায় সে আর মানুষ থাকে না। দিদি, আজকে সন্ধ্যাবেলায় আমি বটগাছের সামনে ওকে দেখেছি, একটা বড় কালো সিন্ধুক। গ্রামের লোকেরা ওকে তাবুত বলছে। ও নিজে থেকে জায়গা বদলাচ্ছে। তাবুত? এই গ্রামেতে কোনো ইসাই তো থাকে না, তাহলে তাবুত কোত্থেকে এলো? আর তাবুত নিজে থেকে কি করে চলতে পারে? এইসব ভুল ধারণা। এটা ভুল ধারণা নয় রাধা, এটা পুরনো পাপের হিসেব। যখন তাবুত আসে তখন ওটা খালি যায় না, ওর একটা শরীর চাই। এইসব শুনে রাধা পুরোপুরি ঘাবড়ে গেল। পরের দিন সকালে গ্রামের চপালে অনেক গ্রামবাসীরা একাঠা হলো। মাঝখানে বিক্রম দাঁড়িয়েছিল, যাকে দেখে এক জোয়ান আর মজবুত প্রকৃতির ছেলে বলে মনে হচ্ছে। সবাই ওই তাঁবুটা মন দিয়ে দেখছিল, যেটা কিনা হঠাৎ সেখানে দেখা গেল। তখনই রাধা আগে এগিয়ে মাঝখানে এসে দাঁড়ালো। বিক্রম, এসব কি? কে রেখেছে এটা এখানে? জানি না, সকালে যখন রোদ বেরোলো তখন ও এখানেই ছিল। আমি ওকে সরানোর চেষ্টা করেছি, কিন্তু ও একটুও নড়েনি। এমন মনে হচ্ছে যেন ওর শিকড় মাটির নিচ পর্যন্ত গেছে। এটা সম্ভব নয়, এটা শুধু কাঠের একটা সিন্ধু। কাঠের নিজের একটা প্রাণ থাকে রাধা, আর এই কাঠটা মৃত্যু দেখেছে। এর ভেতর থেকে খড়খড়ে আওয়াজ আসে, যেন কেউ নখ দিয়ে ভেতর থেকে খোঁচা মারছে। রাধা তাঁবুতের দিকে তাকালো। এক মুহূর্তের জন্য ওর মনে হলো যেন ঢাকাটা একটু নড়ল। ও ঘাবড়ে গিয়ে এক পা পিছনে সরে গেল। রাত্রিবেলায় রাধা ঘরে জানলার সামনে বসেছিল। গ্রামের চলা কথা নিয়ে ওর মনে অনেক রকমের প্রশ্ন উঠছিল। তখনই সেখানে সাবিত্রী এলো, আর ওর সাথে কথা বলতে লাগলো। রাধা, জানলা বন্ধ কর, সূর্য অস্ত গেছে, এখনো বাইরে বেরোবে। কে বাইরে বেরোবে? কাকি, তুমি আমাকে পরিষ্কার করে কেন বলছো না? এই ভয় আমায় মেরে ফেলবে। অনেক বছর আগে এই গ্রামে এক কাঠুরিয়া থাকতো। সে খুব লোভী ছিল। ও এমন একটা তাঁবুত বানিয়েছিল যেটা কখনো পুরনো হবে না, আর ও তাদের নিজের বউকে জীবন্ত পুঁতে দিয়েছিল, যাতে ও ওকে ছেড়ে কখনো না যায়। তখন থেকে সেই তাঁবুত প্রত্যেক 10 বছর পর ফেরত আসে। এটা তো শুধুমাত্র একটা গল্প, তুমি এটা বিশ্বাস কি করে করতে পারো? তখনই ঘরের দরজা দিয়ে জোরে আঁচড়ানোর আওয়াজ আসে। দুজনে দরজার দিকে এগিয়ে দেখতে লাগলো। ওই আওয়াজ লাগাতার আসতে লাগলো। যেই রাধা দরজা খুলতেই যাবে ভাবছিল, তখনই মীরা সেখানে এসে পৌঁছালো। না দিদি, তুমি খুলো না, ও আমাদের নিয়ে যাবে। আমি দেখতে চাই যে বাইরে কে আছে। যদি ওটা কোনো জানোয়ার হয় তাহলে আমি তাকে তাড়িয়ে দেব। এরকমটা করা কোনো মৃত্যুকে আমন্ত্রণ করার মতোই হবে। এরকম করিস না। রাধা থেমে গেল আর কিছুক্ষণ ভাবলো।
তারপরও দরজার ফাঁক দিয়ে বাইরে দেখলো। বাইরে ও কোনো মানুষকে দেখতে পেল না। দরজার ঠিক সামনে সেই তাঁবুটি রাখা ছিল। এমন মনে হচ্ছিল যেন ও নিজেই সেখানে চলে এসেছে। এটা দেখে রাধা ঘাবড়ে গেল। এটা এটা এখানে কি করে এলো? এটাকে ওঠানোর জন্য তো 4 জন লোকের প্রয়োজন হবে। ও চলে এসেছে, ওই ঘরে কাউকে খুঁজছে। তখনই ঘরের বাইরে রাখা তাঁবুর থেকে নড়ার আওয়াজ এলো। 3 জন মেয়েরা রান্নাঘরে একসাথে ভয় পেয়ে দাঁড়িয়েছিল। ওরা দরজার সামনে ভারী আলমারি সামনে রেখে দিয়েছিল। আচড়ানোর আওয়াজ এখন বন্ধ হয়ে গেছিল, কিন্তু ওখানকার পরিবেশ আরো ভয়ঙ্কর হয়ে গেছিল। মীরা, বিক্রম কোথায় থাকে? ওর বাড়ি কি আশেপাশেই আছে? গ্রামের শেষে জঙ্গলের দিকে, কিন্তু তুমি এখন বাইরে যেতে পারবে না। বিক্রম থেকে দূরে থাক রাধা, ওই পুরনো কাঠুরিরই বংশধর, রক্ত কখনো মিথ্যে বলে না। হঠাৎ ছাদ থেকে ভাঙার আওয়াজ এলো। ছাদ থেকে মাটি নিচে পড়তে লাগলো। আর ওদের মনে হলো যে ঘরের ছাদে কোনো ভারী জিনিস অবস্থিত। রাধা বুঝে গেল যে ওরা এখন আর লুকিয়ে থাকতে পারবে না। এরপর রাধা পেছনের ছোট জানলা দিয়ে বাইরে বেরিয়ে গেল। রাধা আস্তে আস্তে চলতে চলতে ঘরের সামনে পৌঁছালো, যাতে জানতে পারে যে বাইরে কে আছে। ওর হাতে একটা বড় লোহার রড ছিল। ও দেখলো তাঁবুত এখনো ঘরের সামনে রাখা ছিল, আর এখন সেটার ঢাকনা একটু খোলা ছিল। রাধা সাহস জুটিয়ে আগে এগোলো আর রডের সাহায্যে তাঁবুতের ঢাকা পুরোপুরি নিচে ফেলে দিল। ভেতরের দৃশ্য দেখে ও ভয় পেয়ে গেল। তাঁবুতের ভেতরে পচে যাওয়া চুলের ঢের পড়ে আছে, যেটা আস্তে আস্তে শ্বাস নিতে দেখা যাচ্ছিল। এইটা কি? যেই রাধা সেই জট পাকা চুলগুলোকে মন দিয়ে দেখছিল, তখনই তার মধ্যে থেকে এক হলুদ আর পচে যাওয়া হাত বাইরে বেরোলো, যার লম্বা নখ ছিল। এটা দেখে রাধা খুব ভয় পেয়ে গেল আর তৎক্ষণাৎ সেখান থেকে পালিয়ে জঙ্গলের দিকে দৌড়াতে লাগলো ও বিক্রমকে খোঁজার চেষ্টা করতে লাগলো। বিক্রম নিজের কার্যশালায় কাজ করছিল। ও কাঠের টুকরো কেটে সেটা আকার দিচ্ছিল। পুরো ঘর এলোমেলো ছিল, চারপাশে কাঠের টুকরো আর গুঁড়ো পড়েছিল। তখনই রাধা ঘাবড়ে গিয়ে সেখানে গিয়ে পৌঁছালো আর বিক্রমকে কাজ করতে দেখলো। বিক্রম, বিক্রম, আমায় সাহায্য করো। ওই তাঁবুত, সেটাও এখন কাকির ঘরে, ওটাতে কিছু একটা আছে। বিক্রম পিছনে না ঘুরে শান্ত আজে বলল, আমি তোমাকে মানা করেছিলাম রাধা, কাঠেরও কিন্তু নিজের একটা ধন থাকে। যখন ওর তেষ্টা পায় তখন ও আত্মা চায়। তুমি কি বলছো? তুমি পাগল হয়ে গেছো। আমাদের গ্রাম ছেড়ে পালাতে হবে। বিক্রম পেছনে ঘুরল। ওর চোখ পুরোপুরি কালো হয়ে গেছিল আর ওর চেহারা ভয়ঙ্কর দেখাচ্ছিল। পালিয়ে কোথায় যাবে? এ কোনো গ্রামের সীমা ছাড়ে না। ও শুধু একটা আত্মীয় চায়, আর এইবার এ তোমাকে বেছে নিয়েছে। এটা দেখে রাধা ভয় পেয়ে গেল। অন্যদিকে সাবিত্রী আর মীরার ভয় বেড়েই যাচ্ছিল। দরজার সামনে রাখা আলমারি জোরে জোরে নড়ছিল, যেন কোনো ভয়ঙ্কর শক্তি ঘরের ভেতরে আসার চেষ্টা করছে। মীরা, জানলার সামনে থেকে পালা, তাড়াতাড়ি কর। যেই মীরা উঠল, ঘরের প্রত্যেক কোণ থেকে চুলের রেশ আস্তে আস্তে ঘষতে ঘষতে বাইরে বেরোতে লাগলো। কিছুক্ষণের মধ্যে ওরা দুজনে চারপাশ দিয়ে ঘিরে গেল। তারপর সেই চুলগুলো মীরার পায়ের চারপাশে জড়াতে শুরু করলো। সাবিত্রী তৎক্ষণাৎ উঠল আর মীরাকে পেছন দিকে টানার চেষ্টা করলো। রাধা পুরো শক্তির সাথে ঘরের দিকে আসতে লাগলো। ঘন কুয়াশার মাঝখানে অনুভব হলো বিক্রম ওর পিছু নিয়েছে। ও দৌড়াচ্ছিল না, তাও প্রত্যেক মুহূর্তে ও রাধার অনেক কাছাকাছি চলে আসছিল। যেই রাধা পেছনে ঘুরছিল, বিক্রম আগের থেকেও প্রত্যেকবার এগিয়ে যাচ্ছিল। যেই রাধা বাড়ির সামনে পৌঁছালো, ও সামনের দৃশ্য দেখে ভয় সেখানেই থেমে গেল। তাঁবুত ঘরের ছাদে হাওয়ায় ভাসছিল আর চুলের রেশ পুরো ঘরকে ঘিরে ফেলেছিল। কাকি, মীরা, বাইরে এসো। যেই রাধা আগে এগিয়ে গেল, ও দেখলো ঘরের সামনে
মাটিতে একটা গর্ত হয়ে গেছে, যেটা একদম সেই তাঁবুতের আকারেরই। রাধা সেটা পার করে আগে এগোলো আর যে কোনো উপায়ে দরজা খুলে দিল। ঘরের ভেতরে আসতেই রাধা দেখলো যে ওখানে কেউ ছিল না, না সাবিত্রীকে দেখা গেল আর না মীরাকে। পুরো ঘরে শুধু পুরনো কাঠ আর মৃত্যুর মতো এক অদ্ভুত গন্ধ ছড়ানো। রাধা ওতে খুঁজতে খুঁজতে আগে এগোলো। তখনই ঘরের মাঝখানে সেই তাঁবুত আবার দেখতে পেল। এখন সেই তাঁবুত মাটিতে রাখা ছিল না, বরঞ্চ দরজার দিকে সোজা দাঁড়িয়ে ছিল। সেই তাঁবুত থেকে বিক্রমের আওয়াজ শোনা গেল। ও ভেতরে আছে রাধা, ওটাকে আপন করে নিয়েছে, শুধু তোমার ঘাম তুলেছে। এসব কি হচ্ছে? কি করেছো তুমি ওদের সাথে? আমি না, ও নিজেকেই করে নিয়েছে। এই গ্রামটাকে বাঁচানোর জন্য প্রত্যেক 10 বছরে একটা কোরবানি দিতেও হবে। তোমার চাচি এই কারণেই তোমাকে শহর থেকে ফেরত পাঠিয়েছিল। উনি জানতেন এইবার ওনার পালা, কিন্তু ও ওনাকে বেছে নিয়েছে। এটা শুনে রাধা ভয় তাঁবুতের দিকে দেখতে লাগলো। তখনই তাঁবুতের ঢাকা আস্তে আস্তে দরজার মতন খুলে গেল। রাধা দেখলো ওর ভেতরে সাবিত্রী আর মীরা ভেসে আছে। ওদের শরীর আস্তে আস্তে গলে তাঁবুতের মধ্যে মিশে যাচ্ছে। ভেতরে চলে আয় রাধা, এখানে খুব শান্তি, এখানে কোনো ভয় নেই। কখনো না। রাধা নিজের সামনে রাখা প্রদীপ উঠিয়ে তাঁবুতের দিকে ছুড়ে দিল, কিন্তু আগুন তাঁবুতকে জ্বালানোর জায়গায় সেখানেই প্রবেশ করে গেল। তখনই বিক্রম ঘরের ভেতর এলো আর রাধার কাঁধ ধরে ফেললো। এটা দেখে রাধা পুরোপুরি ভয় পেয়ে গেল। তাঁবুত কখনো খালি থাকে না রাধা, যদি তুমি ভেতরে না যাও তাহলে এই পুরো গ্রাম তাঁবুত হয়ে যাবে। এর সাথে চুলের রেশ রাধার শরীরে জড়াতে লাগলো আর ওকে পুরোপুরি জড়িয়ে ফেললো। যদি ওর একটা প্রাণ চাই, তাহলে সেই প্রাণী পাবে যে এটা শুরু করেছিল। রাধা কোনোভাবে বিক্রমের হাত ধরলো। যেই ওটা করলো, চুলের রেশ বিক্রমের হাতেও জড়াতে শুরু করলো। তুমি ওই কাঠুরের বংশধর না? তাহলে এটা তোমার বোঝা। দুজনে একসাথে তাঁবুতের ভেতরে চলে গেল আর ওর ঢাকা নিজে থেকেই বন্ধ হয়ে গেল। এরপর পুরো ঘর গভীর নিস্তব্ধতায় ডুবে গেল। এই ঘটনার পর গ্রামে আবার শান্তি ফেরত এলো। আগামী 10 বছর ধরে না কোনো ভয় দেখা দিল আর না কোনো তাঁবুতের চিহ্ন পাওয়া গেল। কিন্তু যেই জায়গায় সেই তাঁবুত দেখা গেছিল, ওখানে একটা নতুন গাছ জন্মেছিল। রাতের নিস্তব্ধতায় তার স্পন্দন শোনা যেত, যেন আবার কোনো নতুন জীবনের অপেক্ষা করছে।